ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে ঝাওয়ের বাবা খাবার টেবিলে সবাইকে বলছিল নিউ ইয়ার যেহেতু এসে গেছে তাহলে আমাকেও একবার বাড়িতে যেতে হবে। ঝাওয়ের মা অনেক বেশি অসুস্থ ছিল, তাই সে যেতে চায় না। এরপর পরদিন ঝাওয়ের বাবা তার ছেলে মেয়েদের নিয়ে নিজের পুরনো বাড়িতে আসে, মানে যেখানে তার মা এবং ভাইয়ের বউয়েরা থাকে। প্রথমেই ঝাওয়ের চাচি তাদেরকে ভেতরে নিয়ে যায়। এরপর সবাই ঝাওয়ের দাদিকে সম্মান জানায়। পরে ঝাওয়ের মেজো চাচা ঝাওয়ের বাবা আর তার ভাইকে আলাদা নিয়ে যায়। এখানে আমরা ঝাওয়ের মেজো চাচার মেয়ে লিনকে দেখতে পাই। এরপরে এরা মহিলারা সবাই একসঙ্গে বসে। দাদি বলতে থাকে, ঝাও তো দেখতে অনেক সুন্দর হয়েছে। লিন নিজের পোশাক ধরে টানছিল, কারণ তার হিংসা হচ্ছিল। দাদি ঝাওয়ের বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে লিন বলে ওর বিয়ে ঠিক হয়েছে সিও নামের এক ছেলের সঙ্গে। ঝাও বলে, তোমাকে এই কথা কে বলল? সে বলে, লান বলেছে। সে বলেছে তোমার নাকি মার্কিউসের ছেলে পছন্দ, তাই তুমি ওই সম্বন্ধ না করে দিয়েছ। সে এরকমটাই আমাকে চিঠিতে লিখেছে। লিনের মা তাকে চুপ করিয়ে দেয়। ঝাও বলে, মার্কিউসের ছেলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, তাই বলে কি এই ধরনের কথা বলা যায়? তার উপর সিউ শুধুমাত্র আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, এরপর সেটা ভেঙে গেছে। এইভাবে যদি তুমি কথা বানিয়ে বলতে থাকো তাহলে এতে কারোরই ভালো হবে না। সে লানকে বলে, তুমিও একটু কথাবার্তা সাবধানে বলো। তার দাদি বলে, আচ্ছা ঠিক আছে, এটা ছোট একটা বিষয়, তোমাদের সবারই ভালো জায়গায় বিয়ে হবে, বিশেষ করে ঝাওয়ের। লিনের তো এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গেছে ইয়াও পরিবারে। এরপরেই সেখানে শিয়ান আর তার বড় বোন আসে। শিয়ানের বড় বোন কিন্তু বয়সে তার থেকে অনেক বড়, আর এটাই মূলত ঝাওয়ের ছোট চাচি। ঝাওয়ের দাদি লিনকে বলে, তুমি ঝাওকে নিয়ে যাও, ওকে দেখে রেখো। লিন বলে, আমি ওকে দেখে রাখবো, ও আমার থেকে বয়সে বড়। সে বলে, শিয়ান তুমি চলো আমার সাথে। শিয়ান বলে, আমিও তো তোমার থেকে বয়সে বড়। এটা শুনে লিন লানকে নিয়ে চলে যায়। এরপর সবাই অপেরা দেখতে আসে। এখানে শিয়ান ঝাওয়ের সঙ্গে বসে। লান লিনকে বলছিল, ঝাও আসার পর থেকে তার জীবন অনেক কষ্টের হয়ে গেছে। এটা শুনে লিনের অনেক রাগ হয়। অন্যদিকে শিয়ান অনেকভাবে ঝাওয়ের সঙ্গে কথা বলতে চায়, তবে ঝাও তাকে সম্পূর্ণ ইগনোর করে তার চাচিদের সঙ্গে কথা বলে। শিয়ান আবারও তার সঙ্গে কথা বলতে চাইলে ঝাও রাগ করে সেখান থেকে চলে যায়। তবে তখন তার রুমালটা সেখানে পড়ে যায়। শিয়ান সেটা নিয়ে আসে তাকে দেওয়ার জন্য, তবে ঝাও বলে, তুমি আমাকে ফলো কেন করছো? দেখো, আমি তোমার সঙ্গে কোনো ঝামেলাও করতে চাই না, আর তোমার মারও খেতে চাই না। শিয়ান বলে, দেখো তুমি কিন্তু বেশি করছো। সে বলে, অবশ্যই, তুমি তো আর কোনো অন্যায় করবে না, তোমার তো কোনো অন্যায় থাকবে না। তুমি তো মার্কিউসের ছেলে, রাজকুমারের পরেই তোমার জায়গা, তোমার সঙ্গে ঝামেলা করার সাহস কারো আছে নাকি? শিয়ান বলে, তুমি কিন্তু এবার বেয়াদবি করছো। সে বলে, করলে করেছি, কি করবে, সাহস থাকলে আমাকে মেরে ফেলো। শিয়ান বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তাই তোমার সঙ্গে আমি ঝামেলা করতে চাই না। সে তাকে রুমাল দিতে চায়, তখনই তার বড় বোন চলে আসে। সে বলে, এখানে কি হয়েছে? শিয়ান বলে, ওর রুমাল পড়ে গেছে, আমি সেটা দিতে এসেছি। ঝাও বলে, ইয়াং মাস্টার ভুল দেখেছে, এটা আমার রুমাল নয়। সে একদম অস্বীকার করে চলে যায়। শিয়ান রুমালটা নিজের কাছে রেখে দেয়। এরপর দেখা যায় সবাই মিলে অনেক আনন্দ করছিল। এরা তিন বোন একসঙ্গে সেলাই করছিল। তখন তার মেজো চাচি এসে সবার হাতের কাজ দেখতে যায়। ঝাও দেখতে দেয় না, কারণ শিয়ানের কাছে থাকা সেই রুমালের হাতের কাজ মিলে যায়, তাহলে সবাই আবারও তাকে আর শিয়ানকে নিয়ে আজে বাজে কথা বলবে। এরপর তার দাদি তাদের হাতের কাজ দেখতে আসে। ঝাও দেখাতে চায় না, তাই লিন জোর করে সেটা দেখতে থাকে, আর এরপর সেটা নিয়ে অনেক হাসাহাসি করে। এটা দেখে শিয়ান লানকে ডাকে। এরপর তাকে ওই রুমালটা দিয়ে বলে এটা ঝাওয়ের। লান সেখানে এসে সবাইকে বলে, আপু অনেক সুন্দর হাতের কাজ জানে, আমার কাছে আপুর একটা রুমাল রয়েছে। শিয়ানের বোন জিজ্ঞেস করে, এই রুমালটা কি সত্যি তোমার? ঝাওয়ের এবার আর কোনো উপায় থাকে না, সে বলে দেয় যে এই রুমালটা তারই। এরপর সে শিয়ানের সঙ্গে কথা বলতে যায়। শিয়ান বলে, আমি তোমাকে সাহায্য করলাম, নিশ্চয়ই তুমি অনেক খুশি হয়েছ। সে বলে, হ্যাঁ অনেক খুশি হয়েছি, এরকম সাহায্য আর করার দরকার নেই। তুমি আমার রুমাল লানকে দিয়েছো, ও এখন আমাদের ব্যাপারে কি ভাবছে? তোমার আপু আমাদের ব্যাপারে কি ভাবছে? তখনই তার নজর পড়ে গাছের ওপর একটা বিড়ালের ওপর। সে এরপর সেই বিড়ালটাকে নামিয়ে আনে। শিয়ান বলে, ওর পায়ে আঘাত রয়েছে, ওকে সাহায্য করেই লাভ কি, ও বেশি দিন বাঁচবে না। ঝাও বলে, তাহলে তো আমার তোমাকেও সাহায্য করা উচিত হয়নি, কারণ সবাই তো একদিন মরবে। এই কথা শুনে শিয়ান হেসে ফেলে। সে নিজে এরপর বিড়ালটা নিয়ে যায় আর তার পায়ের চিকিৎসা করে। ঝাও তার দিকে তাকিয়ে থাকলে শিয়ান বলে, কি দেখছো? সে বলে, তুমি প্রাণীদের সঙ্গে এত ভালো ব্যবহার করো, তাহলে মানুষের সঙ্গে তোমার কি সমস্যা? শিয়ান বলে, তুমি আসলেই বাঁচতে চাও না নাকি? সে বলে, কেন, আবারও কি চাবুক দিয়ে আঘাত করবে নাকি? শিয়ান বলে, মনে হচ্ছে তুমি সত্যি ওটা নিয়ে রেগে আছো। সে বলে, রাখবো না, আমি তোমার সঙ্গে কি করেছিলাম, শুধুই তুমি আমাকে আঘাত করলে। আর ওই ঝ্যাং তোমার একটা মজার কারণে সে কতটা অসুস্থ হয়ে গেছে। শিয়ান বলে, তোমারই তো দোষ,
তুমি যদি আমাকে অপেক্ষা না করাতে আমি এত রেগে যেতাম নাকি? সে বলে, আমি আবার তোমাকে কবে অপেক্ষা করালাম? শিয়ান বলে, এখন ভুলেই গেছো? আমি তোমাকে রেস্টুরেন্টে আসতে বলেছিলাম, অথচ তুমি আসোনি। সে বলে, কই, আমি তো এমন কোনো নিমন্ত্রণ পাইনি। শিয়ান এতে ভীষণ অবাক হয়ে যায় আর তার সেবককে ডাক দেয়। এরপর ঝাও সরাসরি লানের সঙ্গে দেখা করতে আসে। সে বলে, আজ আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। এই জন্য তুমি যে শিয়ানের নিমন্ত্রণ পত্রটা আমার কাছ থেকে লুকিয়ে গেছো, এই বিষয়টা নিয়ে আমি আর বাড়াবাড়ি করলাম না। লান বলে, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। ঝাও বলে, প্রথম যখন আমি এসেছিলাম তখন আমার সঙ্গে তোমার কোনো ঝামেলা ছিল না। হয়তো কিছুদিন যাবত তোমার মায়ের কারণে তুমি এখন আমার উপর রেগে আছো। তবে আমি তোমাকে বলে রাখি, আমি বাড়ির বৈধ মেয়ে হলেও আমি জন্মের পর থেকেই দূরে থেকেছি। বাড়ির একমাত্র মেয়ে ছিলে তুমি। বাড়ির সকল সুযোগ সুবিধা, সবার ভালোবাসা একা তুমি পেয়েছো। আমি তোমার কাছ থেকে কোনো কিছু নিতে আসিনি, তাই আমাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করা তোমার কোনো প্রয়োজন নেই। এই বলে সে চলে যায়। তবে লানের এতে আরও রাগ বেড়ে যায়। এরপর শিয়ান ঝাওয়ের কথা মনে করে খুশি হচ্ছিল। তখন তার বোন তার সঙ্গে কথা বলতে আসে। সে বলে, তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে করে নাও, যাতে তোমার তাড়াতাড়ি ছেলে মেয়ে হয়। শিয়ান বলে, হ্যাঁ, তোমরা ভয় পাচ্ছ আমি আবার কোন দিন মরে না যাই, তাহলে তো আমাদের বংশ থেমে যাবে। তার বোন রেগে বলে, আমার এখন আর তোমার সঙ্গে কথা বলতেই ইচ্ছা হয় না। তুমি কি ওই ঝাওকে পছন্দ করে ফেলেছো নাকি? শিয়ান বলে, পছন্দ করলেই বা কি, না করলেই বা কি? সে বলে, না করলে তো ভালো, কিন্তু করলে আমি বলবো এই আশা তুমি মনের ভেতরেই শেষ করে দাও। তুমি আমাদের মার্কিউসের বাড়ির একমাত্র ছেলে, তোমার স্ট্যাটাসের সঙ্গে ওর স্ট্যাটাস কোনোভাবেই মেলে না। এরপর সে শিয়ানের সেবককে বলে দেয় কাপড় চোপড় গুছিয়ে নিতে, কারণ শিয়ান আজকেই নিজের বাড়িতে চলে যাবে। এরপর দেখা যায় এরা নিজেদের বাড়িতে ফিরে এসেছে। ঝাও নিজের ঘরে ছিল। তখন রং বলে, আপু, কয়দিন আগে আমি ইয়ং ব্রিজে গিয়েছিলাম, তখন আমি তোমাকে আর চিংকে দেখেছি। তুমি চিন্তা করো না, আমি এ বিষয়ে কাউকেই বলবো না, আমি শুধু দেখেছি। ঝাও বলে, কিছুদিন আগে তুমি আমার কাছে 200 টাকা চেয়েছিলে, আমার কাছে এখন আছে। তবে আমরা ভাই বোন হলেও ঋণ যেহেতু নিচ্ছ, সেটা আবার তোমাকে সময় মতো ফিরিয়ে দিতে হবে। তাই সে তাকে একটা কাগজে সাইন করতে বলে। সাইন করার পর ঝাও অন্য একটা কাগজের সঙ্গে সেটা মেলায়। সে বলে, তুমি এই দোকানে জিনিসপত্র বন্ধক দিয়ে অনেক টাকা এনেছো। তুমি হয়তো জানো না ওই দোকানটা আমার নানু বাড়ির দোকান। রং ভয় পেয়ে মাটিতে বসে বলতে থাকে, আসলে কিছুদিন আগে আমি আমার বন্ধুর খুবই দামি একটা চায়ের কাপের সেট ভেঙে ফেলেছিলাম, তাই এখন আমাকে এত টাকা নিতে হচ্ছে। এরপর সে টাকা নিয়ে চলে যায়, তবে ঝাও তাকে ফলো করতে বলে। অন্যদিকে শিয়ান রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, তখন সে রংকে একটা গেম হাউসে যেতে দেখে এবং সে বুঝে যায় যে রং হয়তো এসবের সঙ্গে জড়িয়ে আছে। ঝাও হয়তো এই বিষয়টা জানে না। অন্যদিকে ঝাওয়ের লোক এসে বলে যে রং হয়তো আজে বাজে খেলায় জড়িয়ে পড়েছে। এরপর আমাদেরকে ইয়ানকে দেখানো হয়। একজন লোক এসে বলে, ঝাও ম্যাডাম আপনার জন্য অনেকগুলো উপহার পাঠিয়েছে, যার মধ্যে একটা দূরবীন ছিল আর একটা চশমা ছিল। চশমা দেখে ইয়ানের রাগ হচ্ছিল, কারণ ঝাও তাকে বয়স্কদের মতো ট্রিট করতে শুরু করেছে। সে উপহারগুলো ফেলে দিতে বলে, তবে এরপর আবার রেখে দিতে বলে। এরপর আমরা ইয়ান আর তার মাকে একসঙ্গে কথা বলতে দেখি। তার মা বলছিল, চিংয়ের বিয়ের জন্য আমি ওয়ানশুর দাদির সঙ্গে কথা বলবো। ইয়ান, আমি কি তোমার জন্য মেয়ে দেখব? ইয়ান বলে, সেসবের দরকার নেই। তার মা বলে, কেন? তুমি কি এখনো জিয়াংয়ের জন্য শোক পালন করছো? এখানে তাদের কথায় আমরা জানতে পারি ইয়ানের আগে একবার বিয়ে হয়েছিল। তার স্ত্রীর নাম ছিল জিয়াং। বিয়ের মাত্র 2 বছরের মাথায় সে মারা যায়। যেহেতু এটা পরিবার থেকে বিয়ে হয়েছিল, তাই তাদের মধ্যে কোনো প্রকার ভালোবাসা ছিল না। তবে ইয়ান তাকে স্ত্রীর সম্পূর্ণ মর্যাদা দিত। বর্তমানে ইয়ান বলে, মা, আমি বিয়ে করব, আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব, তবে এখন আমি একটু ব্যস্ত। এই বলে সে চলে যায়। তখন তার সেবক বলে, ঝাওয়ের ভাই রং একটা গেম গ্রুপের সঙ্গে জড়িয়েছে, সেটা মূলত একটা ডাকাত দল। তাই ইয়ান ঝাওকে ডেকে পাঠায়। ঝাও সেখানে একটা গিফট নিয়ে আসে। ইয়ান বলে, তোমার ভাইয়ের কাস্টমার কারা তুমি জানো? ঝাও বলে, আমি মাত্র জানতে পেরেছি যে ও এরকম কাজে জড়িয়েছে, তবে আপনি যেটা বলছেন ও ডাকাত দলের সঙ্গে জড়িয়ে আছে, এটা অসম্ভব, তার এত সাহস হবে না। ইয়ান বলে, তবে এখন এটা অনেক বড় হতে চলেছে। যদি তুমি তোমার ভাইকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। ঝাও এর জন্য তাকে ধন্যবাদ বললে ইয়ান বলে, এর কোনো প্রয়োজন নেই, তুমি শুধু শুধু আমাকে আর গিফট পাঠিও না। ঝাও তখন আজকে আনা গিফটটার দিকে তাকিয়ে থাকলে ইয়ান বলে, এটাও তুমি আমার জন্য এনেছো যেহেতু তাহলে দেখি। সে বক্স খুললে দেখতে পায় এটা তারই ওই শীতের জামাটা, যেটা সে ওই দিন ঝাওকে পরিয়ে দিয়েছিল তাকে পানি থেকে বাঁচানোর সময়। ঝাও বলে, এটা একদম প্লেন ছিল, তাই আমি একটু হাতের কাজ করেছি। ইয়ানের এটা খুবই পছন্দ হয়। সে সাথে সাথেই সেটা নিজের গায়ে পরে নেয়। এখানে সিন কাট হয়ে যায়। এরপর চিংপু ওই গ্যাম্বলিং ঘরের বাইরে দাঁড়িয়েছিল।
তবে তখনই সেখান দিয়ে খুব দ্রুত একটা গাড়ি চলে যায়, আর ঝাওয়ের লোক মিং বলে এর মধ্যে করে রং মাস্টারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর যখন ঝাওয়ের বাবা জানতে পারে তখন তার তো মাথা ঘুরে যায়। সে বলতে থাকে, মানুষ যখন জানতে পারবে আমার ছেলে এরকম কাজ করেছে, তখন আমার মান সম্মান কোথায় যাবে। তখনই এক সেবক এসে বলে, ম্যাডাম যখন জানতে পেরেছে রং মাস্টারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তখন সে অজ্ঞান হয়ে গেছে। এটা শুনে তারা দৌড়ে তার ঘরে আসে। এরপর তার চিকিৎসা করার পরে ঝাও তার মায়ের দাসীকে জিজ্ঞেস করে, মা কিভাবে এই ব্যাপারটা জানলো। দাসী বলে, হঠাৎ করেই করিডোরে দুজন দাসী এসে এই বিষয়ে কথা বলতে শুরু করে। শুনেই ম্যাডাম অজ্ঞান হয়ে যায়। তখন লান এসে বলতে থাকে, আপু মা নাকি অসুস্থ, মা এই ব্যাপারটা কি করে জানলো। ঝাও বলে, নিশ্চয়ই সে বলেছে যার আমার মা অসুস্থ হলেই লাভ হবে। তখন দেখা যায় সত্যি সঙ্গের দাসী মানে ন্যানি ঝো এই কথাটা ছড়িয়েছে, যাতে এটা ঝাওয়ের মায়ের কান পর্যন্ত যায়। লান এসে বলতে থাকে, আমি তোমাদের ভালো করে জিজ্ঞেস করছি, তোমাদের মধ্যেই কি কেউ এই কাজ করেছে। তার মা বলে, তুমি কিভাবে কথা বলছো, আমি কেন বাড়ির কথা এভাবে ছড়াতে যাব। লান এরপর চলে যায়। পরে ঝাওয়ের মায়ের জ্ঞান ফিরলে সে ঝাওকে রঙের ব্যাপারে জিজ্ঞেস করে। ঝাও বলে, ওকে আমরা অবশ্যই পাবো, অবশ্যই ওকে কেউ খুঁজে আনবে। এরপর দেখা যায় রংকে শিয়ানের এক লোক ফিরিয়ে দিয়ে গেছে। রঙের মা শিয়ানকে এর জন্য ধন্যবাদ জানাতে বলে। একটু পরেই রঙের বাবা তাকে শাস্তি দিচ্ছিল। লান তাকে শাস্তি দিতে না করলে তার বাবা বলে, তোমরা কার হয়ে কথা বলছো, আর একটুর জন্য ও আমাদের পুরো পরিবারকে শেষ করে ফেলেছিল। ওর সঙ্গে ডাকাতদের নাম জড়িয়ে গেছে। যদি কিনা ইয়ান মাস্টার আমাদেরকে সাহায্য করত, তাহলে এতক্ষণে পুরো পরিবার জেলে চলে যেত। রঙের মা তাকে আটকাতে গেলে রঙের বাবা তাকে ধরে একটা ধাক্কা দেয়। সে বলে, সবকিছু হয়েছে তোমার কারণে, তুমি কোনো ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারোনি। আমার পরিবার সেই আদিকাল থেকেই শিক্ষিত, কিন্তু তোমার গোষ্ঠী সওদাগরের জাত, তারা টাকা ছাড়া আর কিছুই চেনে না। ঝাও বলে, আপনি এসব কী ধরনের কথা বলছেন, ওই সময় আমার মা যে যৌতুক এনেছিল সেগুলো দিয়েই তো আপনি আপনার প্রাসাদ, আপনার চাকরি তৈরি করেছেন, এখন সব ভুলে গেছেন। ঝাওর বাবা বলে, দেখো চেয়ে দেখো, তোমার ছেলে মেয়ে দুজনেই শুধুমাত্র টাকার হিসাব জানে, তুমি আবার কাঁদছো। কান্না তো আমার করা উচিত, আমার কোনো উত্তরাধিকার নেই। ঝাওয়ের মা এসব কথা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যায়। পরদিন সকালে রং তার মায়ের ঘরের সামনে বসেছিল। ঝাও তাকে পাশ কাটিয়ে তার মায়ের ঘরে যায়। তার মা তাকে দেখে বলে, তুমি এসেছো, তোমার হাতগুলো দেখতে কত সুন্দর, তোমার যখন জন্ম হয়েছিল তখন তোমার হাতগুলো ছিল এতটুকু, আমার মনে আছে এই সিজনেই তুমি জন্মেছিলে। তখন সে কল্পনা করে ঝাওয়ের বাবা বলছিল, জ্যোতিষী বলেছে এই মেয়ে আমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াবে, তাই তাকে তোমাকে তোমার বাবার বাড়িতে পাঠিয়ে দিতেই হবে। ঝাওয়ের মা বলে, কিন্তু ও কত ছোট, কিছুদিন যাক। ঝাওয়ের বাবা তার কথা না শুনে তাকে কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। ঝাওয়ের মা অনেক কান্না করে, বর্তমানেও সে কান্না করছিল। সে বলছিল, আমার সবচেয়ে বড় অন্যায় হয়েছিল ওই বেঈমানের কথা শোনা। ওর কথা শুনে আমি তোমাকে নিজের থেকে আলাদা করে দিয়েছি। পৃথিবীর কারো কাছে যদি আমি ঋণী থাকি, সেটা হলে তুমি, তোমার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি। এই বলে সে আরও অসুস্থ হয়ে যায়। এরপর ঝাও তার মায়ের ঘর থেকে বেরিয়ে এসে রংকে একটা থাপ্পড় মারে। পরে সে আলাদা এসে তার মায়ের কথাগুলো মনে করতে থাকে। এখানে আসার পর তার মা যতদিনই তার হাত ধরেছে, সে তার মায়ের হাত ছড়িয়ে দিয়েছে। বর্তমানে সে চিংপুকে বলে, শিয়ানের কাছে খবর পাঠাও যে সে আমার ভাইকে বাঁচিয়েছে বলে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। এরপর শিয়ান ঝাওয়ের সঙ্গে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে আসে। ঝাও তাকে সম্মান জানালে শিয়ান বলে, আজ সূর্য কোন দিক থেকে উঠলো, তুমি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছো। ঝাও তাকে ভেতরে নিয়ে যায়। পরে বলে, তোমার জন্য আমি একটা প্রাইভেট রুম ভাড়া করেছি। এরপর দেখা যায় প্রাইভেট রুমে সে তাকে বেঁধে ফেলেছে। শিয়ান বলতে থাকে, তুমি এসব কী করছো, তোমার কি বাঁচার কোনো ইচ্ছা নেই নাকি। সে বলে, তুমি কি করছো, তুমি আমার ভাইকে কেন কিডন্যাপ করেছিলে। শিয়ান বলে, তুমি বুঝে গেছো যে আমি কিডন্যাপ করেছিলাম, এমনি মজা করার জন্য করেছিলাম। ঝাও তখন তাকে একটা লাথি মেরে ফেলে দেয়। শিয়ান বলে, তুমি কি সত্যিই বুঝতে পারছো না আমি কেন তোমার ভাইকে কিডন্যাপ করেছিলাম, যাতে সে ভালো হয়ে যায়। তার বয়স কম, অল্প স্বল্প বকাঝকায় সে ফিরবে না, তাই আমি এমন কিছু করতে চেয়েছিলাম যাতে সে চিরদিনের মতো এগুলো ভুলে যায়। ঝাও বলে, তুমি জানো এজন্য আমার মা অসুস্থ হয়ে গেছে। শিয়ান বলে, আমি তো এটা বুঝতে পারিনি, আমি তোমার ভালোর জন্য করেছি। সে বলে, অনেক করেছো তুমি আমার ভালো, আর করতে হবে না। এরপর সে সেখান থেকে চলে যায়। শিয়ান কিছুক্ষণ হেসে তারপর চুপ হয়ে যায়। এরপর সে নিজের ঘরে একা বসেছিল। বাইরে তার সেবক বলে, রং মূলত এক ডাকাত দলের সঙ্গে জড়িয়ে যেতে চাইছিল, সেখান থেকে ইয়ান তাদের নাম ক্লিয়ার করেছে। শিয়ানের চোখ দিয়ে তখন পানি পড়তে থাকে, কারণ সে আসলে ঝাওয়ের ভালো করতে চেয়েছিল, তবে উল্টো সে তাকে আরও কষ্ট দিয়ে ফেলেছে।
এরপর ইয়ানের কাছে খবর আসে শাও নামে একজন ডাক্তার টেম্পলে আশ্রয় নিয়েছে, যে খুবই ভালো ডাক্তার। অনেকে তাকে মিরাক্কেল ডাক্তারও বলে। যে সকল ডাকাতদের সঙ্গে রঙের নাম জড়াতে যাচ্ছিল, ওই সকল ডাকাতদের মধ্যেই একজন স্বীকার করেছে তারা একজন ডাক্তারের সঙ্গে জড়িয়ে আছে। তাই ইয়ান এবার ওই টেম্পলে ডাক্তারকে ধরতে যাওয়ার জন্য প্ল্যান করে। এদিকে দেখা যায় ঝাওয়ের মায়ের শরীর এখনো ভালো হয়নি। ঝাওয়ের মা ঝাওকে বলে, তুমি ডাক্তারকে চলে যেতে বলো, আমার আর ওষুধ খেতে ইচ্ছে করে না। তখন একজন সেবক ঝাওয়ের কাছে একটা চিঠি নিয়ে আসে, যেটা মূলত রঙের ঘরে পাওয়া গেছে। এখানে রং লিখেছে, বাড়ির এত অশান্তির জন্য আমি দায়ী, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তার বাবা এটা জানার পর বলতে থাকে, যাক, ও যেন আর ফিরে না আসে। তবে ঝাও লোকজন নিয়ে রঙকে খুঁজতে যেতে বলে। ঝাওয়ের বাবাও তখন আরও লোক নিয়ে যেতে বলে। এদিকে ইয়ান টেম্পলে প্রিস্টকে জিজ্ঞেস করে, ইদানিং এখানে কোনো লোক এসেছে যে একটু অদ্ভুত? প্রিস্ট তার একজন সেবককে জিজ্ঞেস করে, তখন সে বলে, একজন লোক এসেছিল, কয়েকদিন থেকে চলে গেছে। উনি একটু অদ্ভুত ধরনের ছিল, শুনেছি সে নাকি ডাক্তার। সে তার চেহারার বর্ণনা দেয় আর বলে তার কানে একটা আলাদা চামড়া রয়েছে। এই কথা শুনেই তারা বুঝে যায় যে এটা সেই লোক যাকে তারা খুঁজছে। তাই তারা তখনই তাকে ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে ওই সময় রাস্তায় উল্টো কেউ তাদের উপর অ্যাটাক করে দেয়। ইয়ান একটা আঘাত পায়। অন্যদিকে ঝাওয়ের গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই তাদেরকে আশেপাশের একটা ভাঙা বাড়িতে আশ্রয় নিতে হয়। একটু পর ইয়ানও সেখানে আসে। ঝাও ইয়ানের আঘাতে ওষুধ দিচ্ছিল। ইয়ান জিজ্ঞেস করে, তোমার মতো একটা মেয়েকে ওরা কেন পাঠালো রঙকে খুঁজতে? ঝাও বলে, আমার মা অনেক অসুস্থ, বাবা ইয়েমানে ভীষণ ব্যস্ত। বাড়ির অধিকাংশ দাসদাসীরা এই রঙকে চেনে না, কারণ সে কিছুদিন হয়েছে ফিরেছে, তাই আমাকেই আসতে হয়েছে। ঝাও দেখতে পায় ইয়ানের শরীরে অনেকগুলো আঘাত রয়েছে। সে বুঝতে পারে এরকম বিপদের মধ্যে সে প্রায়ই পড়ে। পরদিন সকালে ঝাওর ঘুম ভাঙলে সে বাইরে অনেক শোরগোল শুনে বাইরে আসে। তখন দেখতে পায় রং ফিরে এসেছে। রং বলে, ইয়ান মাস্টারের লোকেরা আমাকে নিয়ে এসেছে। ঝাও ইয়ানকে ধন্যবাদ জানালে ইয়ান বলে, এসব বলার কোনো প্রয়োজন নেই, ভবিষ্যতে তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে বলতে পারো। এদিকে আমরা শিয়ানকে দেখি, যে কিনা ড্রিঙ্ক করে ঘুমিয়েছিল। তার সেবক বলে, মাস্টার, ঝাও ম্যাডাম আপনার সঙ্গে রাগ করেছে, কারণ সত্যিই তার মা অসুস্থ। শিয়ান বলে, আমি কি করব? আমার মাস্টার যদি এখানে থাকতো তাহলে হয়তো আমি ওর সাহায্য করতে পারতাম। তার সেবক বলে, এটাই তো আমি বলতে চাইছি, আপনার মাস্টার ফিরে এসেছে। শিয়ান এরপর তার মাস্টারের সঙ্গে দেখা করতে আসে। এখানে প্রথমবারের মতো আমরা তার মাস্টারকে দেখি, আর আমরা দেখতে পাই তার মাস্টারের কানেই মূলত একটা আলাদা চামড়া রয়েছে, অর্থাৎ এনাকেই ইয়ান খুঁজছে। এরপর ঝাও শিয়ানকে ধন্যবাদ দেয়, কারণ শিয়ান তার মাস্টারকে ঝাওয়ের মাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। ডাক্তার তার মাকে দেখে আগের প্রেসক্রিপশন দেখতে চায়। প্রেসক্রিপশন দেখে বলে, এটা তো ঠিকই আছে, তাহলে তো অসুস্থতা কমে যাওয়ার কথা। এরপর সে ওষুধও দেখতে চায়। ওষুধ দেখার পর সে একটা ওষুধ বের করে আর বলতে থাকে, মূলত এটার কারণেই সে এভাবে অসুস্থ হয়ে যাচ্ছে। এই ওষুধের কথা প্রেসক্রিপশনের লেখা নেই, তবে এই ওষুধের ভেতর এটা পাওয়া গেছে, তার মানে অবশ্যই কেউ ইচ্ছে করে এটা করেছে। ঝাও তার লোকেদেরকে বলে দেয় এই বিষয়ে কাউকে না জানাতে। এরপর শিয়ান জিজ্ঞেস করে, তুমি কি এই বিষয়ে তদন্ত করবে? আমার সাহায্য লাগবে? সে বলে, আগে আমি খুঁজে বের করি সেই লোকটাকে, তারপর আমার তোমার সাহায্যের প্রয়োজন। শিয়ান চলে যাওয়ার সময় ঝাও পেছন থেকে তাকে ডাক দিয়ে ধন্যবাদ জানায়। এতে শিয়ান অনেক খুশি হয়ে যায়। দূর থেকে লান শিয়ানকে দেখছিল। তার দাসী বলে, অন্তত তাকে গিয়ে হ্যালোটা তো বলতে পারেন। সে বলে, কি বলবো, দেখো না তার চোখে শুধুমাত্র বড় আপু। এরপর সে ভেতরে চলে যায়। একটু পর চিংপু ঝাওয়ের মায়ের ওষুধ কেনার জন্য যে সকল দাসেরা যায় তাদেরকে ফলো করে এবং বুঝতে পারে সঙের একজন দাসীর সঙ্গে ওই সব ওষুধ বদলে ফেলা হয়। এরপর ওই সেবক যখন চলে যাচ্ছিল তখন চিংপু তাকে ধরে ফেলে। মেয়েটাকেও শিয়ানের এক লোক ধরে ফেলে। চিংপু সেই লোককে বলে, আমাদের ম্যাডাম বলেছে শুধুমাত্র ভয় দেখালেই হবে। এদিকে ইয়ান আর ইয়ানের মা একসঙ্গে কথা বলছিল। মা বলে, জিলিকে তুমি নিশ্চয়ই চেনো, জিলি জুহু পরিবারের মেয়েকে পছন্দ করে ফেলেছে। ইয়ান এটা শুনে অনেকটা চমকে যায়। তার মা বলে, তাদের যে কনকিউবানের মেয়েটা আছে সেই মেয়েটাকে। তবে তার সঙ্গে কি ওকে মানায় বলো? তাই আমি বললাম এর চেয়ে বরং তাদের বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিলে ভালো হয়, তুমি কি বলো? ইয়ান বলে, খুবই খারাপ হয়, সে পছন্দ করেছে ছোট মেয়েকে, বড় মেয়েকে তার কাছে দিলে ভালো হয় মানে? এই ধরনের কথা যেন আমি আর কখনো না শুনি। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। তার মা তার দাসীকে বলতে থাকে, আমি ওকে কি বললাম যে ও রেগে গেল? ইয়ান তার সেবককে জিলির পরিবার ঝাওয়ের পরিবারে কোনো বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে নাকি এই বিষয়ে খোঁজ করতে বলে। অন্যদিকে ওই দাসীকে ভয় দেখিয়ে তারা সত্যিটা জেনে নেয় যে ন্যানি ঝো তাদেরকে এরকম কাজ করতে বলেছে। এই কনফেশন লেটার যখন শিয়ানের হাতে আসে তখন সে এখনই ঝাওয়ের কাছে যেতে চায়, তবে সামনে তার বাবা চলে আসে।
সে বলতে থাকে, তুমি নাকি দুজন দাস দাসীদেরকে নিয়ে এসেছো এখানে। আমাদের মিলিটারি ব্যবহার করে তুমি এসব নিচু জাতের লোকেদের কি কাজ করতে চাইছো? তুমি কি নিজের ভবিষ্যৎ একবারও ভাবো না? শিয়ান বলে, আমার আবার ভবিষ্যৎ আছে নাকি? তার বাবা তখন তাকে একটা থাপ্পড় মারে। এরপর সে ডাক্তার শাওকে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। শিয়ানও বেরিয়ে যায়। এরপর শিয়ানের বাবা মানে মার্কিউস শাওকে বলতে থাকে, তুমি কি সত্যি বলছো? সত্যিই কি রাজকুমার লিয়ান রাজ্যে নিজের লোকজন ঠিক করছে? মহারাজ এখন অনেক বেশি অসুস্থ, আমার মনে হয় সে হয়তো বিদ্রোহ করতে চাইছে। এদিকে এই দুই দাসদাসীকে বাড়িতে আনা হয়েছে আর তাদের কনফেশন লেটার ঝাওয়ের বাবার হাতে পড়ে। সে বলতে থাকে, এগুলো কি সত্যি? এখনই ঝুঁকে ডেকে আনো। অন্যদিকে লানের মা লানের জন্য একটা স্যুপ বানিয়ে নিয়ে এসেছে। তখনই একজন সেবিকা বলে, ন্যানি ঝোকে নিয়ে যাওয়া হয়েছে। লান বলতে থাকে, মা তুমি কি কিছু জানো? তার মা তখন ভয় পেতে শুরু করে। এদিকে ঝাওয়ের বাবা ঝোকে জিজ্ঞেস করে, ওরা সবাই স্বীকার করেছে, এটা কি সত্যি? সে বলে দেয়, হ্যাঁ সত্যি, আমি স্বীকার করছি, এতে অন্য কেউ দায়ী নয়। ঝাও বলতে থাকে, অসম্ভব, উনি শুধুমাত্র একজন দাসী, ওনার সঙ্গে আমার মায়ের কোনো ঝামেলা নেই, তাহলে সে কেনই বা এই কাজ করবে? এরপর সঙ্গে নিয়ে আসা হয়। ঝাওয়ের বাবা জিজ্ঞেস করে, তুমি কি এই বিষয়ে জানতে? তখন তার মনে পড়ে লান তাকে বলেছে, মা তুমি বলবে তুমি কিছুই জানতে না, তুমি নিজের চিন্তা না করলেও অন্তত আমার চিন্তা করো। তাই সং বলে সে কিছুই জানে না। ঝাওয়ের বাবা তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, তোমার নেনি তোমার দাসীদেরকে দিয়ে এই কাজ করিয়েছে, অথচ তুমি কিছুই জানো না। সে তাকে ঘরে বন্দি করে রাখতে বলে। ওই দাসীদের 40টা করে বেতের আঘাত আর বাড়ি থেকে বের করে দিতে বলে, আর ঝোঁকেও 60টা বেতের আঘাত দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বলা হয়। ঝাও বলতে থাকে, এটা কি ধরনের কথা? আপনি সঙ্গের কোনো শাস্তি দেবেন না? সে বলে, ও তো বললই ও কিছুই জানতো না, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই ওকে শাস্তি দেওয়া যাবে না। এরপরে ঝাওয়ের বাবা ঝাওয়ের মাকে বলতে থাকে, আমি তোমার প্রতিশোধ নিয়েছি, ওদেরকে আমি অনেক শাস্তি দিয়েছি। ঝাওয়ের মা বলে, আর সং? সে বলে, সং সত্যি এই বিষয়ে জানতো না, তাছাড়া ওর একটা মেয়ে রয়েছে। ঝাওয়ের মা বলে, এর চেয়ে আপনি বলুন যে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না, আপনার কষ্ট হবে। ঝাওয়ের বাবা এরপর সেখান থেকে চলে যায়। ঝাও ভেতরে আসলে তার মা বলে, তোমার জন্যই সবকিছু ধরা পড়েছে। ঝাও বলে, এসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি শুধুমাত্র সুস্থ হওয়ার চেষ্টা করুন, নিয়মিত ওষুধ খান। এরপর যখন ঝোকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন লান সেখানে আসে। ঝো বলে, তুমি এসেছো, তোমাকে আমার কিছু বলার আছে। অন্যদিকে ঝাও তার মায়ের সঙ্গে কথা বলছিল। সে বলতে থাকে, আপনি কি কখনো বাবাকে ছেড়ে থাকার কথা ভেবেছেন? আপনি নিজের চোখেই দেখতে পারলেন সে আপনার কেয়ার করে না। সে জানে এই সব কিছু সং করেছে, তারপরও সে তাকে কোনো শাস্তি দিল না। ঝাওয়ের মা বলে, তুমি চাও আমি তোমার বাবার সঙ্গে ডিভোর্স নিয়ে নেই? সেটা অসম্ভব। তাহলে তোমার আর তোমার ভাইয়ের কি হবে? কে একটা ডিভোর্সি মায়ের মেয়েকে তাদের বাড়ির বউ বানাবে? কে একটা নিজের ভালো মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে দেবে যার বাবা বউকে ডিভোর্স দিয়ে দেয়? এটা অসম্ভব, এই বিষয়ে তুমি আর কখনো বলবে না, আর তাছাড়া তোমার বাবাও এটাতে রাজি হবে না। এই বলে সে চলে যায়। অন্যদিকে এই সব কিছু ইয়ান জানতে পারে, আর সে জানতে পেরেছে যে ঝাওকে সব কিছুতেই সাহায্য করেছে শিয়ান। সে তখন বলতে থাকে, ও সাহায্যের জন্য শিয়ানের কাছে গিয়েছিল। সে চিন্তা করতে শুরু করে যে কিভাবে ঝাওকে সাহায্য করতে পারে। তাকে চিন্তা করতে দেখে তার সেবক অনেক অবাক হয়ে যায়, কারণ এতদিনে সে কখনোই তাকে এভাবে চিন্তিত হতে দেখেনি। এরপর ইয়ান একটা জিনিস বের করে বলতে থাকে, চলো এখনই ঝাওয়ের কাছে যাব। এরপর সে ঝাওয়ের সঙ্গে দেখা করতে এসে বলে, তোমার বাড়ির ঘটনা আমি সবই জেনেছি, এটা তোমার জন্য। ঝাও দেখতে পায় এটা একটা বাঁশি। ইয়ান বলে, তুমি যখন কোনো সমস্যায় পড়বে তুমি এই বাঁশিটা বাজাবে, আমি কিংবা আমার যে কেউ তোমাকে অবশ্যই সাহায্য করবে। 3 দিন পর আমি টেম্পলে যাচ্ছি। এই বলে সে যখন চলে যাচ্ছিল তখন ঝাও সেই বাঁশিটা বাজিয়ে দেখে, যেটা দেখে ইয়ান অনেক খুশি হয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ঝাওয়ের বাবা বাড়িতে এসেছে। সে খাবার টেবিলে বলতে থাকে, আজ মিস্টার মোয়ের সঙ্গে আমার দেখা হলো, সে তোমাকে দেখতে চেয়েছে, তাদের বাড়ির বড় ছেলে জিলি নাকি তোমাকে পছন্দ করেছে, এই সম্বন্ধটা অনেক ভালো। লান এটা শুনে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তার বাবার কাছে এসে বলতে থাকে, বাবা আমি কোনোভাবেই এই বিয়েটা করতে পারবো না। সে বলে, কেন, তাদের কোনো সমস্যা আছে? সে বলে, না, কিন্তু তুমি কি জিলিকে দেখেছো? তার বাবা বলে, না দেখিনি। কেন, ও কি দেখতে ভালো না? লান বলে, আমি তোমাকে কিভাবে বোঝাবো, সে দেখতে একটা পিলারের মতো। এটা শুনে তার বাবা হাসতে থাকে। সে বলে, ও ওই বাড়ির বড় ছেলে, ও যে তোমার মতো একটা কনকিউবানের মেয়েকে পছন্দ করেছে এটাই তো বেশি, আবার তুমি ওর দোষ খুঁজে বেড়াচ্ছ। বিয়ের ব্যাপারে মেয়েদের কোনো কথা চলে না, বাবা মা আর ঘটক যেটা বলবে সেটাই হবে।
এই বলে সে চলে যায়। এরপর লান ঝাওয়ের মায়ের কাছে বলতে থাকে, আপনি কিছু করুন, আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না। ঝাওয়ের মা বলে, তোমার বাবার সঙ্গে এখন আমার অনেক ঝামেলা চলছে, সে আমার কথা শুনবে না, আর তাছাড়া সে কবেই বা আমার কথা শুনেছে। লান বলতে থাকে, আপনি তার প্রধান স্ত্রী, সে কেন আপনার কথা শুনবে না? ঝাওয়ের মা বলে, আমি সত্যি এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারছি না। লান এতে রেগে যায়। সে বলে, আমি জানি আমার মায়ের কারণেই আপনি আমাকে সাহায্য করতে চাইছেন না। এরপর সে রেগে নিজের মায়ের কাছে আসে। তখন দেখতে পায় তার মা কান্না করছে। তার মা বলে, ঝো মারা গেছে। সে অনেক কান্না করছিল, কারণ ঝো ছোটবেলা থেকেই তার সাথে ছিল। লান বলে, তুমি চিন্তা করো না, আমি ওনার দাফনের ব্যবস্থা করব। তার মা বলে, তুমি এত রাতে কেন এসেছো? কেউ কি তোমাকে বুলি করেছে? সে বলে, আমি কাউকে আমাকে বুলি করতে দেব না, তারা এবার আমার বিয়ে নিয়ে আমাকে প্রেশার দিতে চাইছে। মা, ন্যানি ঝো যাওয়ার আগে আমাকে একটা কথা বলে গেছে। তার মা জিজ্ঞেস করে, কি বলে গেছে? সে বলে, মা, তোমার কি ম্যাডাম ইউনের কথা মনে আছে? সে বলে, ম্যাডাম ইউন মানে? ইউনশিয়ান, সে তোমার বাবার আরেকজন কনকিউবান ছিল। সে যখন 7 মাসের প্রেগনেন্ট ছিল, তখন বাচ্চা জন্ম দিতে গিয়েই সে মারা যায়। লান বলে, ঝো বলেছে ওই সময় ইউনশিয়ানকে মেরেছিল ঝাওয়ের মা। ইউনশিয়ানের আরেকজন দাসী ছিল, যার নাম ইউপিং। সে নিশ্চয়ই সবকিছু জানে। আমি তাকে খুঁজে বের করব, এরপর এই সত্যিটা সবার সামনে তুলে ধরব। তখন বাবা নিশ্চয়ই বুঝতে পারবে তুমি অন্তত ওনার মতো এত খারাপ নও। নিশ্চয়ই তখন আমাদের আবার আগের দিন ফিরে আসবে। এরপর দেখা যায় ইয়ান টেম্পলে ছিল। তখন সে সামনে ঝাওকে দেখতে পায়। পরে সে তাকে জিজ্ঞেস করে, বাড়ির সমস্যা কি মিটেছে? ঝাও বলে, না। সে সব কথা তাকে খুলে বললে ইয়ান বলে, তুমি তোমার মায়ের ডিভোর্স করাতে চাইছো? সে বলে, আমি জানি এটা কোনো ভালো জিনিস নয়, তবে আমি চাই মা ভালো থাকুক। তবে আপনাকে এসব বলে কী লাভ, আপনি বুঝবেন না। ইয়ান বলে, আমি কেন বুঝবো না? সে বলে, কারণ আপনি পুরুষ মানুষ। ইয়ান বলে, পুরুষ হয়েছে তো কি হয়েছে? সে বলে, আপনাদের পুরুষদের কারণেই তো সব সমস্যা, নয়তো আমার মায়ের সঙ্গে সঙ্গের কী লেনা দেনা? শুধুমাত্র বাবার ভালোবাসা পাওয়ার জন্যই তো সে মায়ের সঙ্গে এরকম করেছে। ইয়ান বলে, চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। এরপর দেখা যায় তারা একটা জায়গায় এসেছে। ঝাও বলতে থাকে, এই ঘরটা তো অনেক সুন্দর। ইয়ান বলে, এটা আমার। আমি যখন মনে শান্তি না পাই তখন এখানে চলে আসি। তোমার মাকেও তুমি এই জায়গায় নিয়ে আসতে পারো। কয়দিন সে নিরিবিলি থাকলে তার শরীরটা ভালো হয়ে উঠবে। তুমি বলে দিও এটা তোমার এক বন্ধুর বাড়ি। এরপর ঝাও তার মাকে এই বাড়ির কথা বললে তার মা যেতে চায়। সে বলে, 2 দিন পরেই আমরা সেখানে যাব। রং এসে বলে, আমিও যাব। রাতের বেলা সং দাসীর পোশাক পরে বাইরে আসে। লান একটা শব্দ করলে ইউপিং বেরিয়ে আসে। এরপর সং তার স্বামীর কাছে আসে। তার স্বামী বলে, তুমি আজ হঠাৎ কেন বেরিয়েছ? সে বলে, একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, তাই বেরিয়ে এসেছি। আপনার কি ইউনশিয়াংয়ের কথা মনে আছে? তার স্বামী বলে, অবশ্যই মনে আছে। তুমি তো তাকে ঘৃণা করতে। সে বলে, আমি তাকে ঘৃণা করতাম কারণ আপনি তাকে অনেক ভালোবাসতেন। তার স্বামী বলে, কিন্তু তার ভাগ্য অনেক খারাপ, সে তো আর বাঁচতে পারল না। সং বলে, আমি জানতে পেরেছি ওই সময় তাকে কে মেরেছিল। আমার এক দাসী ইউপিংয়ের খোঁজ পেয়েছে। তখনই ইউপিং ভেতরে আসে, আর সে বলে, ওই সময় ইউনশিয়ান যখন অসুস্থ ছিল তখন তাকে দেখতে একবার বড় ম্যাডাম গিয়েছিল। এরপরেই সে মারা যায়। আমার মনে হয় সেই ওষুধ বদল করে দিয়েছে। এদিকে এরা 3 জন একসঙ্গে খেলছিল। তখন ঝাওয়ের বাবা সেখানে আসলে এরা 2 জন বেরিয়ে আসে, তবে বাইরে থেকে তারা তাদের কথা শুনতে চায়। ঝাওয়ের মা বলে, কিছু কি হয়েছে? সে বলে, তুমি বলো তো, ওই বছর ইউনশিয়ান কিভাবে মারা গিয়েছিল? তুমি কি জানো? ইউপিং এসেছে। সে বলেছে তুমি তার ওষুধ বদল করে দিয়েছিলে, যার ফলে 7 মাসের সময় তার বাচ্চা হতে নেয় আর সে মারা যায়। ইউনশিয়ান তোমার নিজের দাসী ছিল, তুমি নিজে তাকে আমার কাছে বিয়ে দিয়েছিলে। তারপর তুমি তার প্রতি এতটা জেলাস হয়ে যাও যে তুমি তাকে এভাবেই মেরে ফেলো। ঝাওয়ের মা বলতে থাকে, এসব মিথ্যে কথা, এগুলো অপবাদ। এত বছর পর ইউপিং কোথা থেকে আসলো? কে তাকে এনেছে? ঝাওয়ের বাবা বলে, তোমার কাছে লুকানোর কিছুই নেই, সং এনেছে। তখন ঝাওয়ের মা হাসতে শুরু করে। সে বলে, আপনি তার কথা বিশ্বাস করছেন? একটু আগে সে আমাকে মারতে চাইছিল, এখন আপনি তার কথা বিশ্বাস করছেন? সে বলে, এই 2টা বিষয় আলাদা। ইউনশিয়ান রঙের সঙ্গে বেশি খেলা করতো বলে তুমি তাকে শাস্তি দিয়েছিলে। তুমি তাকে একদমই সহ্য করতে পারতে না। ঝাওয়ের মা বলে, ওই সময় ঝাও আমার সঙ্গে ছিল না, শুধুমাত্র রং আমার সঙ্গে ছিল। সেও যদি অন্য মহিলার সঙ্গে খেলে তাহলে সেটা কোন মায়ের ভালো লাগবে? সে বলে, আমি বুঝতে পেরেছি, ইউপিংয়ের কথাই কিছুই হয়নি। আসলে আপনি শুরু থেকেই মেনে এসেছেন যে আমি হয়তো ইউনশিয়ানকে মেরেছি, কারণ ইউনশিয়ানের মারা যাওয়ার পর থেকেই আপনার আমার প্রতি ব্যবহার বদলে যায়। ঝাওয়ের বাবা আরও কিছু বলতে চাইলে ঝাও এসে বলে, আপনি আমার মাকে অপবাদ দিচ্ছেন।
আপনি সঙের কথা শুনছেন। আমি যদি বলি সে ইউপিংকে খুঁজে এনেছে আমার মায়ের উপর অপবাদ দেওয়ার জন্য, কারণ এতে তার লাভ হবে। তার বাবা রাগ করে ঘর থেকে চলে যায়। এরপর পরদিন চিংপু বলতে থাকে, ম্যাডাম আমি কোথাও ইউপিংকে খুঁজে পাইনি। ঝাও বলে, অনেক লোক লাগাও, যে কোনো মূল্যে আমার তাকে প্রয়োজন। তখনই আরেকজন দাসী এসে বলে, ঝাওয়ের মা সঙ্গের সঙ্গে কথা বলতে গেছে। ঝাও দৌড়ে সেখানে যায়। দেখা যায় ভেতরে তার মা সঙ্গকে বলছিল, এতগুলো বছরে আমি তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছি? তুমি একবার আমাকে মারতে চাইলে, আবার ইউপিংকে এনে আমার নামে মিথ্যা অপবাদ দিলে। সং বলে, আমি আপনার নামে কোনো অপবাদ দেইনি। ঝাওয়ের মা বলে, তার মানে তোমারও মনে হয় আমি ইউনশিয়ানকে হিংসা করতাম? সে বলে, অবশ্যই, কারণ মাস্টার তাকে ভালোবাসতো। ঝাওয়ের মা বলে, তোমার থেকেও বেশি ভালোবাসতো। সং বলে, মাস্টার আমাকে বলেছে সে শুধুমাত্র আপনাদের টাকা পয়সার জন্য আপনাকে বিয়ে করেছে। আমি যখন বলেছি আমি আমার বাবা মা ছেড়ে চলে এসেছি, সে উল্টো আমাকে কি বলেছে, আমি নাকি এভাবে করে তাকে শেষ করে দেব, আমি যেন ফিরে যাই। কিন্তু আমি কিভাবে ফিরে যাব? যেখান থেকে চলে এসেছি সেখানে আবার কোন মুখ নিয়ে যাব? তবে ইউনশিয়ান ছিল আলাদা। মাস্টার তার দিকে যেভাবে তাকাতো সেভাবে আপনার আর আমার কারো দিকেই তাকাতো না। সেটাই মনে হয় সত্যিকারের ভালোবাসা, তাই না? অন্যদিকে লান তার মায়ের কাছে আসতে চাইলে ঝাও বলে, ইউপিং কোথায়? সে বলে, আমি কি করে জানবো? ঝাও বলে, ঝো মারা গেছে, তোমার মা ঘরবন্দি ছিল, তাহলে ইউপিংকে একমাত্র তুমিই ডাকতে পারো। বলো তুমি কেন আমার মাকে ফাঁসালে? সে বলে, আমি তাকে ফাঁসাইনি, আমি শুধুমাত্র একটা সত্যি সামনে এনেছি। সে যেটা করেছে তার ফল তাকে দিতে হবে। সে তোমার আর রঙের জন্য সবার কাছে অনুরোধ করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু আমি এতভাবে তাকে বললাম যে আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না, সে আমাকে একটুও সাহায্য করলো না। ঝাও বলে, শুধুমাত্র এই কারণে তুমি একটা অসুস্থ মানুষের ওপর আবারও এত বড় একটা অপবাদ দিয়ে দিলে? লান বলে, আমি মিথ্যা কিছুই বলিনি। সে বলে, যদি মিথ্যা না বলে থাকো তাহলে ইউপিংকে আমার কাছে দিয়ে দাও। সে বলে, আমিও জানি না সে কোথায় গেছে, কালকের ওই ঘটনার পর সে চলে গেছে, আমি আর তার খোঁজ করিনি। তখনই ঝাওয়ের মা বাইরে বেরিয়ে আসে। সে যাওয়ার সময় একবার লানের দিকে তাকায়। এরপর ঘরে আসলে ঝাও বলে, আপনি ওনার সঙ্গে কী আলাপ করেছেন? সে বলে, তোমার বিয়ে হয়নি, তুমি বুঝবে না। ঝাও বলে, ম্যাডাম আর যাই হোক আমি আপনার মেয়ে, যে কোনো বিষয়ে আপনি আমাকে বলতে পারেন। এরপর সে চলে যায়। ঝাওয়ের মা তখন আরও অসুস্থ হয়ে যায়। এরপর ঝাওয়ের মা রাতের বেলা ডিভোর্স লেটার লেখে। পরদিন সকালে ঝাওয়ের মা যখন ডিভোর্স লেটার দেখে তখন তার মাথা তো নষ্ট হয়ে যায়। সে সাথে সাথেই তার সঙ্গে দেখা করতে আসে। ঝাওয়ের মা কাশতে থাকলে সে বলে, তুমি এই অসুস্থতার নাটক করে কাকে দেখাচ্ছ? এরপর সে চিঠিটা ছুঁড়ে দিয়ে বলে, এর মানে কি? সে বলে, কাগজে তো লেখাই আছে। ঝাওয়ের বাবা বলে, এখন তুমি ডিভোর্স চাইছো? তুমি এই ভালো সাজার নাটক কবে বন্ধ করবে? প্রতিবার তুমি এই নাটক করো। আমি কখনোই বলিনি আমি সংকে বিয়ে করব, কিন্তু তুমি বললে আমি যেন তাকে বিয়ে করি। আমি একবারও বলিনি আমি ইউনশিয়ানকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার দাসীকে আমার কাছে বিয়ে দিলে। এই কাজগুলো তুমি নিজেই করেছো, কিন্তু তুমি এমন নাটক করো যেন মনে হয় আমি তোমার সঙ্গে অন্যায় করেছি। ঝাওয়ের মা বলে, ওই বছর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। হঠাৎ করেই দাসীরা গিয়ে দেখতে পায় আপনি আর সং এক ঘরে আছেন। বাড়ির অপমান ঠিক করতে আমি বলে দেই সং আপনার কনকিউবেন, আর ইউনশিয়ান, সে আসার পর থেকেই আপনি তার দিকে যেভাবে তাকাতেন, যেভাবে ভালোবাসার কথা বলতেন, তাতে আমি বুঝে গিয়েছিলাম আপনি কি চান। আমি আবারও বাড়িতে কোনো স্ক্যান্ডাল চাইনি, তাই আমি তাকেও আপনার কনকিউবেন হতে রাজি হয়েছিলাম। আমি এই বাড়ির সম্মানের জন্য এত কিছু করেছি। আপনার চোখে আমি কখনোই ভালো হতে পারিনি। সে বলে, হতেও পারবে না, কারণ এগুলো সব তোমার নাটক। বাস্তবে তুমি একটা বিষাক্ত মহিলা। তুমি কি ভেবেছো তোমাকে ডিভোর্স দেওয়ার কথা আমি কখনো ভাবিনি? আমি তোমাকে বলে রাখছি, আমি অনেকবার ডিভোর্স লেটার লিখেছি, এরপর সেগুলো পুড়িয়ে ফেলেছি। তোমার জন্য নয়, ছেলে মেয়েদের জন্য। তাই তুমি যদি ছেলে মেয়েদের ভালো চাও এই কথাটা একেবারে ভুলে যাও। এই বলে সে যখন চলে যাচ্ছিল তখন ঝাওয়ের মা বলে, আমি শুধু একটা জিনিস জানতে চাই, ওই বছর তুমি আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলে। তুমি কি সত্যি আমাকে পছন্দ করতে, নাকি শুধুমাত্র আমাদের টাকা পয়সার জন্য তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে? তার স্বামী বলে, এটা তুমি এখনো বুঝতে পারছো না? এগুলো জিজ্ঞেস করে কি শান্তি পাও? এই বলে সে চলে যায়। এরপর ঝাওয়ের মা বাইরে দাঁড়িয়েছিল। ঝাও তার সঙ্গে দেখা করতে আসে। ঝাওয়ের মা তার গালে হাত দিতে চেয়ে থেমে যায়। তখন ঝাও নিজেই তার হাত ধরে গালে ধরে রাখে। তার মা বলে, তুমি দেখতে অনেক সুন্দর। ঝাও বলে, আপনিও তো দেখতে সুন্দর, আপনি সুন্দর বলেই তো আমি সুন্দর হয়েছি। একটু পর রঙও সেখানে আসে। রাতের বেলা রং তার মায়ের সঙ্গে গল্প বলছিল, যেগুলো শুনে তার মা হাসছিল।
এরপর তার মা বলে, তোমরা নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো, এবার গিয়ে বিশ্রাম নাও। তারা যখন যেতে নেয় তখন ঝাউয়ের মা ঝাউয়ের হাত ধরে বলে, তুমি এসেছো অনেক দিন হয়ে গেছে, তুমি কি একবার আমাকে মা বলে ডাকবে? ঝাউ চুপ করে থাকে। তার মা তখন বলে, ঠিক আছে, থাক। এরপর এরা দুজন বাইরে চলে আসে। রং বলে, মা শুধু তোমার মুখে একবার ডাক শুনতে চেয়েছে, তুমি কেন ডাকলে না? সে বলে, আমার মুখে আসে না, বললেও তুমি বুঝতে পারবে না। ঝাউয়ের মা তার দাসীকে বলে, এতগুলো বছরে আপনি অনেক কষ্ট করেছেন। সে বলে, আপনি এসব কি বলছেন? আপনি কোনো কিছু নিয়ে মন খারাপ করবেন না। আপনার 2টা ছেলে মেয়ে আছে, তারা আপনাকে ভালোবাসে, আমরা আপনাকে ভালোবাসি, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। এরপর সেও চলে যায়। একটু পর ঝাউয়ের মা উঠে আয়নার দিকে তাকায়। এরপর সে নিজেই গলায় দড়ি দেয়। ঝাউ স্বপ্ন দেখছিল সে তার মাকে মা বলে ডাকছে। সে বলছিল, মা তুমি কোথায়? তুমি কি আমাকে নিতে এসেছো? তখনই চিংপু কান্না করে করে বলতে থাকে, ম্যাডাম উঠেছেন? এরপরেই ঝাউ দৌড়ে তার মায়ের কাছে আসে। এখানে আসার পর থেকে তার মায়ের কথাগুলো সে মনে করতে থাকে। তার মনে পড়ে গতকাল রাতেই তার মা তাকে বলছিল তাকে একবার মা বলে ডাকতে। সে তার মায়ের দাসীকে জিজ্ঞেস করে, আমি আর রং চলে যাওয়ার পর এখানে কি হয়েছে? তার দাসী বলে, ম্যাডাম অনেক বছর ধরেই মাস্টারের সঙ্গে ম্যাডামের সম্পর্ক খারাপ চলছে। প্রতি রাত ম্যাডাম কান্না করে করে বালিশ ভেজায়। ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পড়ে। কিছুদিন আগে তার অসুস্থতার সুযোগ নিয়ে সং ম্যাডাম তাকে মারতেও চেয়েছে। এরপর আবার ইউপিংকে নিয়ে এসে তাকে খুনের অপবাদ দিয়েছে। ম্যাডাম বুঝতে পেরেছে এভাবে সে এই সংসারে থাকতে পারবে না, তাই সে মাস্টারকে ডিভোর্স দিতে চেয়েছে, কিন্তু মাস্টার না করে দিয়েছে, উল্টো তার সঙ্গে অনেক ঝগড়া করেছে। হয়তো সেই ম্যাডামকে এমন কিছু বলেছে যাতে ম্যাডামের মনে হয়েছে তার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাই সে এমন সিদ্ধান্ত নিয়েছে। তখনই তার বাবা রং আর লান সেখানে আসে। ঝাও একটা কাছি নিয়ে বলতে থাকে, যাও, তোমার কারণে আমার মা চলে গেছে, আমি তোমাকে শেষ করে ফেলবো। সবাই তাকে আটকে রাখে। এরপর দেখা যায় ঝাউয়ের মায়ের ফিউনারেল হচ্ছে। একটু পর ঝাউয়ের নানু সেখানে আসে। সে তার মেয়েকে ডাক দিয়ে বলতে থাকে, হান, আমি তোমাকে দেখতে এসেছি। তোমার মনে এত কষ্ট ছিল, তুমি আমাকে কেন বললে না? আমি এখন কি করব? এরপর সে সামনে এসে বলে, যাও কোথায়? ঝাউয়ের বাবা তার সামনে এসে হাঁটু গেড়ে বসলে সে বলে, আমার হান কিভাবে মারা গেল? ঝাউয়ের বাবা চুপ করে থাকলে সে তাকে ধরে মারতে মারতে বলে, কথা বলছিস না কেন? আমার হান কিভাবে মারা গেল? জানোয়ার, তুই আমার হানকে ফিরিয়ে দে। এরপর সে বলতে থাকে, সং কোথায়? লান বলে, এসবের মধ্যে আমার মায়ের কোনো দোষ নেই। ঝাউয়ের নানু বলে, তাই নাকি? লোকে ঠিকই বলে, মেয়েরা মায়ের প্রতিচ্ছবি হয়। ইউংশিয়াং, ইউপিং এদের নাম নিয়ে তোমরা আমার মেয়েকে ফাঁসিয়েছ, তার জীবনটাই শেষ করে দিয়েছ। তুমি ভেবেছো আমি তোমাকে শাস্তি দিতে পারবো না? তখন তার মা বলতে থাকে, এসব কিছুতে আমার মেয়ের দোষ নেই, সব আমি করেছি। ঝাউয়ের নানু তখন তাকে তাদের অ্যানসেস্ট্রাল হলে নিয়ে যেতে বলে। মৃত্যুর আগ পর্যন্ত সে সেখানে শুধুমাত্র ঝাউয়ের মায়ের নামে প্রার্থনা করবে। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে লানকে বলে, আমি তোমাকে একটা কথা বলে যাই, তুমি কখনোই আমার মতো ভুল করবে না। দরকার পড়লে একজন গরিব লোককে বিয়ে করবে, কিন্তু কখনো কোনো ধনীর কনকিউবাইন হবে না। ঝাউয়ের নানু এরপর অজ্ঞান হয়ে যায়। এদিকে শিয়ান আজকে আরেকটা নতুন অস্ত্র দেখছিল। তখন তার বোন এসে বলে, আমি ঝু ম্যানশনে যাচ্ছি, ঝাউয়ের মা মারা গেছে। এটা শুনে ডাক্তার শাও বলে, তার তো তেমন কোনো অসুখ ছিল না, শুধুমাত্র ডিপ্রেশন ছিল। তাহলে এটা কি করে হলো? শিয়ান বলে, তুমি তো বলেছিলে আমি যেন ঝাউয়ের থেকে দূরে থাকি, তাহলে আজ আমাকে কেন ওর কাছে নিয়ে যাচ্ছ? তার বোন বলে, কারণ ঝাউয়ের মা মারা গেছে, আগামী 3 বছর তাকে শোক পালন করতে হবে, সে বিয়ে করতে পারবে না, তাই তোমার আর কোনো চান্স নেই। অন্যদিকে ঝাও তার নানুকে দেখে। ইয়াও বলে, দাদি বাড়ি চলে যেতে চাইছে, আমাকে বলেছে এখানে থেকে তোমার দেখাশোনা করতে। ঝাও বলে, লাগবে না। সে বলে, লাগবে, আমিও চাই এখানে থাকতে। তাই ঝাও আর কিছু বলতে পারে না। এরপর ইয়ানের কাছেও খবর আসে। ইয়ান তার সেবককে ঝাওদের বাড়িতে যেতে বলে আর আসলে কি হয়েছে পুরো বিষয়টা ভালো করে জানতে বলে। অন্যদিকে ঝাও তার মায়ের ফিউনারেলের হিসাব করছিল। তার এরকম ব্যবহার দেখে একজন লোক চলে যেতে চাইলে সে বলে, হিসাব না দেখিয়ে কোথায় যাচ্ছেন? এরপর সে খাতাটা দেখে বলে, আপনি তো খুব ভালো হিসাব জানেন, এখানে কি আপনার নিজের ফিউনারেলের হিসাবটাও করে রেখেছেন নাকি? বাড়ির ম্যাডাম মারা গেছে আর আপনারা এখানেও লাভ করছেন। সে তাকে নিয়ে গিয়ে শাস্তি দিতে বলে। এরপর সে বলতে থাকে, আমি জানি অনেকেই ভাবছেন আমি নতুন, তার উপর অল্প বয়সী মেয়ে, আমি হয়তো বাড়ি চালাতে পারবো না, তবে আমি বলে রাখছি যারা কাজ করতে না চান তারা সরাসরি বেরিয়ে যাবেন। তারা তখন নিচে বসে ক্ষমা চাইতে শুরু করে। এরপর শিয়ান ঝাওদের বাড়িতে আসে। তার বোন বলে, তোমার যে স্ট্যাটাস, তুমি শুধু একবার মাথা নিচু করলেই যথেষ্ট। তবে শিয়ান সেখানে হাঁটু গেড়ে বসে।
যেটা দেখে সবাই বসে পড়ে। এরপর সে তাকে সম্মান জানাতে শুরু করে। পরে উঠে ঝাউকে বলে, তোমার মা কি সত্যি অসুখে মারা গেছে? অন্যরা না জানুক, আমি জানি। তুমি আমাকে বলো কে তাকে মেরেছে, আমি তাকে শেষ করে ফেলবো। শিয়ানের বোন তাকে আটকে ঝাউকে নিজের যত্ন করতে বলে। এরপর শিয়ানকে নিয়ে চলে যায়। সে গাড়িতে শিয়ানকে বলতে থাকে, তুমি একজন মার্কিউসের ছেলে হয়ে একটা সাধারণ মানুষের সামনে হাঁটু গেড়ে বসেছো। তুমি বুঝতে পারছো তুমি কি করছো? তুমি ঝাউকে বাদ দিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবো। আমি যদি ছেলে হতাম, আমার তোমাকে এগুলো বলার প্রয়োজনই ছিল না। এরপর শিয়ান ড্রিঙ্ক করছিল। তখন তার মাস্টার বলে, তুমি যদি মরতেই চাও তাহলে আমি এত কষ্ট করে তোমাকে বাঁচালাম কেন? ঝাউয়ের মাকে কেউ মারেনি, বরং সে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, কারণ সে ডিপ্রেশনে ছিল। শিয়ান বলে, আমি ঝাউকে দেখে রাখবো। সে বলে, তুমি পারবে না। শিয়ান বলে, আপনিও আমাকে বিশ্বাস করছেন না। ওই সময় সবাই বলেছিল আমি 10 বছরের বেশি বাঁচব না, কিন্তু আপনি তো আমাকে সুস্থ করেছেন। তার মাস্টার বলে, এটা আলাদা বিষয়। তুমি নিজের পায়ে দাঁড়াতে পারলেই তবেই তুমি নিজের আপনজনকে, নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারবে। শিয়ান বলে, আমি এত সহজে হার মেনে নেব না। আমি বিশ্বাস করি না যুদ্ধে না গেলেই আমি রাজ্যের জন্য কিছু করতে পারবো না। আমি আমাদের মার্কিউসের পরিবারকে সম্মান সহ রাখতে পারবো। এরপর ইয়ান ফিউনারেলে আসে। সে ঝাউকে বলে, ফিউনারেল কখন হবে? সে বলে, মায়ের শেষ ইচ্ছা ছিল তাকে যেন তংজো শহরে নিয়ে দাফন করা হয়। ইয়ান বলে, জুহু পরিবার এতে রাজি হবে? সে বলে, তাদের কথাই কিছুই আসে যায় না। ইয়ান বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব ইউপিংকে খুঁজে বের করার। এরপর ঝাও মন খারাপ করে যাচ্ছিল। তখন সে শুনতে পায় রং লানকে বলছে, আমি যদি একবার জানতাম যে ইউপিংকে খুঁজে তুমি আমার মাকে মারতে চাইছো, তাহলে আমি কখনোই তোমাকে সাহায্য করতাম না। সে বলে, রং, আমি নিজেও বুঝতে পারিনি মা যে এরকম কাজ করবে। ঝাও বলে, এজন্যই তো তুমি এরকম অদ্ভুত আচরণ করছিলে। রং নিজেকে নিজে ধরে মারছিল। তখন লান বলে, ওর কোনো দোষ নেই। ওকে আমি মিথ্যা বলে ওর কাছ থেকে ইউপিংয়ের ইনফরমেশন নিয়েছিলাম, কারণ ইউপিং ওর দোকানে এসেছিল। রং তাকে সরিয়ে দিয়ে বলে, তোমাকে আর নাটক করতে হবে না। আমি তোমার মতো মেয়ের ভাই হতে চাই না। ঝাও বলে, আমি ম্যাজিস্ট্রেট অফিসে দুজাওয়ের নামে কমপ্লেন করতে চাই। তার কারণেই আমাদের মা চলে গেছে। লান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো বাবার বিরুদ্ধে যে কমপ্লেন করে তাকে 40টা আঘাত দেওয়া হয়। সে বলে, তাতে কি হয়েছে? তার অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। লান বলে, এতে আমাদের পরিবারের মান সম্মানের কি হবে? তুমি কি ভবিষ্যতে বিয়ে করতে চাও না? রঙের ভবিষ্যতের কথা তুমি ভাববে না? সে বলে, আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে আসিনি, আমি তোমাদেরকে জানাতে এসেছি। সে যখন চলে যাচ্ছিল তখন রং বলে, আমিও যাব তোমার সাথে। ওই 40টা আঘাত আমাকে নিতে দাও। এসব শুনে লান সেখানে বসে পড়ে। আর দেখা যায় এই সব কিছুই তাদের বাবা আড়াল থেকে শুনেছে। এরপর ঝাওয়ের কাছে খবর আসে যে ইয়ানের লোকেরা ইউপিংকে খুঁজে এনেছে। ইয়ান আর ঝাও একসঙ্গে ইউপিংয়ের সঙ্গে কথা বলতে আসে। ইউপিং তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সে বলে, আমি আর ইউশিয়ান একসঙ্গেই ম্যাডামের দাসী হয়ে এসেছিলাম, তবে ম্যাডাম ইউশিয়ানের সঙ্গে মাস্টারের বিয়ে দিতে রাজি হয়। ইউশিয়ান মাস্টারের কনকিউবেন হওয়ার পর আমাকে অর্ডার দিতে শুরু করে। আমার এসব ভালো লাগে না, তাই আমি তার ওষুধ বদলে দিয়েছিলাম। ইয়ান বলে, তুমি একজন মানুষকে মেরে চলে গিয়েছিলে, তাহলে আবার কোন সাহসে ফিরে আসলে? সে বলে, আমি আসতে চাইনি। ম্যাডাম সং আর তার মেয়ে আমাকে খুঁজে বের করেছে। তারা আমাকে জিজ্ঞেস করেছে ইউনশিয়ান কিভাবে মারা গিয়েছিল। আমি সত্যিটা বলতে পারিনি, তাই ম্যাডামের ওপর দোষ দিয়ে দিয়েছি। আমার 2টো সন্তান আছে, দয়া করে তাদেরকে কিছু করবেন না। ঝাও বলে, আপনিও কি মাস্টারকে পছন্দ করতেন? সে বলে, না, আমি পছন্দ অপছন্দ বুঝতামই না। আমার শুধু মনে হয়েছিল ইউনশিয়ান কনকিউবেন হওয়ার পর অনেক ভালো আছে, তাহলে এই ভাগ্যটা কেন আমার হলো না? এসব শুনে এরা বাইরে চলে আসে। ইয়ান বলে, এবার তুমি কি করতে চাও? সে বলে, আমি দুজাওয়ার নামে কেস করব। ইয়ান বলে, তুমি নিশ্চয়ই জানো বাবার বিরুদ্ধে কেস করলে বাবা অপরাধী হোক বা না হোক, সন্তানকে 40টা বেতের আঘাত পেতে হয়। যাও বলে, এতে আমার কিছু আসে যায় না। তার কারণে আমার মায়ের পুরো জীবনটা শেষ হয়ে গেছে। আমি তাকে শাস্তি দিতে চাই। আমি তার নামে কেস করলে তার কি চাকরি যাবে না? ইয়ান বলে, আমি চাইলেই তাকে চাকরি থেকে বের করে দিতে পারি। সে বলে, না, আমি তার সম্মান সব শেষ করে দিতে চাই। এরপর ইয়ানের কাছে চেন আসে। সে বলে, তুমি তো ঝাও ম্যাডামকে সাহায্য করতে গিয়েছিলে। সে বলে, হ্যাঁ গিয়েছিলাম। এখন সে তার বাবার নামে কেস করতে চায়। সে বলে, তুমি বলনি যে এতে তাকে শাস্তি পেতে হবে? ইয়ান বলে, এজন্যই তো আমার তোমাকে প্রয়োজন। এরকম সিমিলার কিছু কেস খুঁজে বের করো যেখানে ছেলেমেয়েরা তাদের বাবার নামে কমপ্লেন করেছে এবং তাদের বাবা অপরাধী প্রমাণিত হয়েছে। চ্যান বলে, তার মানে তুমি এখন এই আইনটা বদলাতে চাইছো? সে বলে, হ্যাঁ, আইন মানুষের জন্য। আইন বদলে যদি মানুষের উপকার হয় তাহলে বদলানো উচিত।
ও যদি প্রতিশোধ চায়, আমি ওর প্রতিশোধ নেওয়ার রাস্তা একদম ক্লিয়ার করে দিতে চাই। এরপর তার কাছে একটা চিঠি আসে। চিঠি পেয়ে সে তার মাস্টারের কাছে আসে। সে তার মাস্টারকে বলতে থাকে, রাজকুমার লিয়ান হয়তো নদীপথ দিয়ে অস্ত্র পাচার করতে চাইছে। সে হয়তো খুব দ্রুতই কিছু করার প্ল্যান করছে। মাস্টার বলে, তুমি তাহলে একবার তংজো শহর থেকে আসো, নদীপথগুলো ভালোভাবে দেখে আসো। এদিকে ঝাও খাবার খাচ্ছিল। ইয়াও বলে, ভালো করে খাও, না খেলে আমি তোমাকে তংজো শহরে নিয়ে যাব না। সে চলে যেতে চাইলে ঝাও তাকে ডাক দেয়। ইয়াও বলে, আমি জানি তোমার মন খারাপ। আমি শুনেছি ফুফু একবার তোমাকে মা বলে ডাকতে বলেছিল, কিন্তু তুমি ডাকোনি। কিন্তু যাও, তুমি তাকে অনেকবার মা বলে ডেকেছো। যখন তুমি ছোট ছিলে তখন প্রতি বছর ফুফু তোমাকে দেখতে আসতো। সে তোমার সঙ্গে দেখা করতো না ঠিকই, তবে তুমি তাকে মা বলে ডাকতে আর চিৎকার করে বলতে, মা তুমি কি আমাকে নিতে এসেছো? তাই এটা নিয়ে তুমি একদমই কষ্ট পেও না, অন্তত কষ্ট পেয়ে নিজের ক্ষতি করো না। যা কিছু হয়েছে তা শত্রুরা করেছে, তাই তুমি নিজের কথা না ভাবলেও অন্তত নানুর কথা ভাবো, রঙের কথা ভাবো, আমার কথা ভাবো। এই বলে সে চলে যায়। অন্যদিকে দুজাও তার বড় ভাইয়ের সঙ্গে কথা বলছিলে। তার বড় ভাই বলছিল, এটা যদি কোনোভাবে জানাজানি হয় যে তোমার কনকিউবাইনের কারণে তোমার স্ত্রী নিজের জীবন শেষ করে দিয়েছে, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার, তোমার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে, তোমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাই এই কথাটা কিন্তু গোপনে রেখো। তবে তার তো মনে পড়ে যায় যে তার ছেলে মেয়েরাই তার নামে কেস করতে চাইছে। ঝাও চিংপুকে বলে, তোমারও কি মনে হয় আমার ওনার উপর কেস করা উচিত না? সে বলে, ম্যাডাম ওনাকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু আপনি যে শাস্তি দিতে চাইছেন তাতে আপনার নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তখনই তারা দেখতে পায় দুজাও একটা দড়ি নিয়ে ঘরের দিকে যাচ্ছে। তারা সামনে আসলে দেখতে পায় দুজাও সেই একই কাজ করতে চাইছে। প্রথমে ঝাও তাকে আটকায় না, তবে এরপর চিংপুক গিয়ে তার দড়িটা কেটে ফেলে। একটু পর তারা একসঙ্গে বসে। ঝাও বলে, আমি আপনার নামে কেস করতে চেয়েছিলাম, তবে আমি এখন আমার সিদ্ধান্ত বদলেছি। এর জন্য আমার 3টা শর্ত আপনাকে মানতে হবে। প্রথমত, আপনি যদি আবার বিয়ে করেন বা কনকিউবাইন রাখেন তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে। দ্বিতীয়, আমার আর রঙের বিয়ের ব্যাপারে আপনি কোনো কিছু বলতে পারবেন না। আর তৃতীয়, আপনাকে মাকে ডিভোর্স দিতে হবে। তার বাবা বলে, কিন্তু তোমার মা তো অলরেডি। সে বলে, তারপরও আপনাকে ডিভোর্স দিতে হবে। এই পরিবারের সঙ্গে আপনার সঙ্গে আমার মায়ের কোনো যোগাযোগ থাকবে না। তার বাবা বলে, কিন্তু এতে তোমাদের 2 ভাই বোনের ভবিষ্যৎ খারাপ হবে। ঝাও বলে, তাহলে গিয়ে আমি আপনার নামে কেস করে দিই। তার বাবা তখন ভয় পেয়ে সাইন করে দেয়। এরপর পরদিন এরা ঝাওয়ের মায়ের বডি নিয়ে যাচ্ছিল তংজো শহরে। রাস্তায় এক জায়গায় দাঁড়ালে ঝাও ইয়াওকে আগে যেতে বলে, কারণ সেখানেও তো কিছু প্রস্তুতি রয়েছে। তখনই শিয়ান সেখানে আসে। সে বলে, তুমি চলে যাচ্ছ, অথচ একবার বললেও না। এই সেবকগুলো তোমার সাথে যাবে, এরা আমার পার্সোনাল, এরা তোমার সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত থাকব। ঝাও তাতে রাজি হয়ে যায়। শিয়ান সেই বিড়ালটা দেখে কোলে নিলে ঝাও বলে, ও তোমাকে পছন্দ করে, তাহলে কয়দিন তুমি ওকে দেখে রাখো। এরপর সে চলে যায়। শিয়ান মনে মনে বলতে থাকে, 3 বছর, তাই তো? তুমি চিন্তা করো না, 3 বছর পরেই আমি আর কাউকে তোমাকে বুলি করার সুযোগ দেব না। এদিকে রাস্তায় আমরা একটা বিশ্রামাগার দেখতে পাই, যেখানে ইয়ান আর তার মা বিশ্রাম করছিল। আসলে এরাও তংজো শহরে যাচ্ছে, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছে। একটু পরে ঝাও আর তার লোকেরাও সবাই সেখানে আশ্রয় নেয়। ইয়ান তার সঙ্গে কথা বলতে আসে। তখন রং এসে বলে, মার্কিউসের বাড়ির সেবকদের জন্য জায়গা হচ্ছে না। ঝাও বলে দেয় নিজেরা কষ্ট করতে, তবে তাদের যেন কোনো কষ্ট না হয়। ইয়ান বলে, শিয়ান তোমার সঙ্গে লোক পাঠিয়েছে। সে তার লোককে বলে দেয় শিয়ানের লোকেদের জন্য জায়গা করে দিতে। এরপর ঝাও তার মায়ের কফিনের কাছে বসেছিল। তখন সে একটা বাঁশির শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় ইয়ান বাঁশি বাজাচ্ছে। ইয়ান বলে, তুমি এখনো ঘুমাওনি? আমার আসলে প্রতিদিন বাঁশি বাজানোর অভ্যাস। ঝাও বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তার উপর কেস করব না। প্রথম যখন আমি রাজধানীতে আসি তখন আমি মনে করতাম ঝু পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি শুধুমাত্র তাদের উপর প্রতিশোধ নিতে চাইতাম। প্রথম দিনই আমি নানি ঝোয়ের মিথ্যা ধরতে পারি, আমি তাকে শাস্তি দেওয়াই। এরপর সবার সামনে একদিন বাবাকে অপমান করি। একদিন জানতে পারি তারা আমার মায়ের ওষুধে খারাপ ওষুধ মিশিয়ে দিয়েছে। আমি সাথে সাথেই তাদেরকে হাতে নাতে ধরি, তাদেরকে শাস্তি দেওয়াই। আমি ভেবেছিলাম আমি সব কিছু সামলে নিতে পারবো, কিন্তু এতে করে আমি আরও আমার শত্রুদের রাগিয়ে দিয়েছি, যার কারণেই আমার মায়ের এই অবস্থা হয়েছে। সেটা না করে আমি যদি লুকিয়ে আগে মায়ের চিকিৎসা করতাম তাহলে হয়তো সে বেঁচে থাকতো। ইয়ান বলে, তোমার কোনো পছন্দের সুর আছে? সে বলে না। ইয়ান তখন নিজের পছন্দের একটা সুর বাজায়। ঝাও তার পেছনে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। ইয়ানের মা বলতে থাকে, এই যে সুরটা বাজছে এর নাম হলো ব্রোকেন লাভ। রং তার মায়ের কাছে বসে কান্না করছিল।
এখানে সিম কাট হয়ে যায়। আমাদেরকে কয়েকদিন পরের সিন দেখানো হয়, যেখানে ঝাও জি পরিবারের চালের সাপ্লাই দেখছিল। সামনের একটা প্যাভিলিয়নে বসে ইয়ান তাদেরকে দেখছিল। একটু পর ইয়াও সেখানে আসে। সে বলতে থাকে, রোদের ভিতরে বাইরে বসে আছো, মেয়ে মানুষ, যদি কালো হয়ে যাও। তারপর সে তাকে ক্যান্ডি দিলে ঝাও একটু খুশি হয়। তখন সে বলে, যাই হোক, তোমার মুখে একটু স্মাইল দেখলাম। আমি শুনলাম তুমি নাকি শানসি যাচ্ছ, সেখানে তোমার কি কাজ? তবে ঝাও এর কোনো উত্তর না দিয়ে সামনে যেতে থাকে। ওদিকে ইয়ানের লোক এসে বলে, ওইসব ডাকাত দলের লোকেরা এখানে চলে এসেছে। ইয়ান বলে, ওরা জি পরিবারের চালের সাপ্লাইয়ের ভেতর দিয়ে অস্ত্র সাপ্লাই করতে চাইছে। ওদেরকে অ্যালার্ট করে দিও না, নজর রাখো। রং দূরবীন দিয়ে দেখার সময় দুজন ডাকাত দলের লোককে দেখতে পায়। সে সাথে সাথেই ইয়াওকে এই কথা বলে। এদেরকে সে চেনে, আগেরবার যখন সে গেম খেলা জড়িয়ে পড়েছিল তখন এদেরকে দেখেছিল। এরপর ইয়াও আর রং একসঙ্গে নাটক করতে থাকে যে তাদের ঝগড়া হয়েছে। নাটক করতে করতেই রং ওই সব ডাকাতদের বস্তার উপর পড়ে যায় এবং সে বুঝতে পারে এগুলো চাল নয় বরং হাতিয়ার। এরপর আবার তারা ঝগড়া করতে করতে ফিরে আসে। ইয়ান এটা দেখে বুঝতে পারে তারাও হয়তো বুঝে ফেলেছে যে এরা অন্য কিছু পাচার করতে চাইছে। তাই সে তার লোকেদেরকে এই বিষয়টা দেখে নিজে এদের পেছনে যেতে চায়। রং বলে, আমি সত্যি বলছি, সেখানে তলোয়ার ছিল। ইয়াও বলে, তুমি গিয়ে ঝাওকে বিষয়টা জানাও আর আমি গিয়ে বাকি লোকেদেরকে জানাচ্ছি। রং যখনই ঝাওকে এই কথা বলতে যায় তখন পেছন থেকে তাকে একজন অজ্ঞান করে ফেলে। এরপর ঝাও তাকে বলতে থাকে, আপনি আমাকে কেন ধরেছেন? আমাকে ব্যবহার করে মাস্টার ইয়ানকে আপনি আটকাবেন? আপনি কেন বুঝতে পারছেন না আমরা ওনার কাছে শুধুমাত্র দাস দাসী? তখনই ইয়ান পেছন থেকে চলে আসে। সে বলতে থাকে, ওকে ছেড়ে দাও, আমাকে ধরো। সে তাকে নিয়ে খাদের কাছে চলে যায়। এরপর ইয়ান ঝাওকে ধরে ঝাওয়ের একটা হেয়ার পিন দিয়ে ওই লোককে আঘাত করে। সেই লোক নিচে পড়ে যায় আর এরাও ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়। একটু পর এদের দুজনের জ্ঞান ফিরে আসে। ঝাও বলে যে তার পায়ে ব্যথা লাগছে। ইয়ান পা দেখে বলে, একটু নড়ে গেছে, কাল সকাল পর্যন্ত তুমি হাঁটতে পারবে না। এই খাদ বেশি গভীর নয়, তাই আমাদের তেমন কিছুই হয়নি। ঝাও বলে, আমরা যাব কি করে? ইয়ান বলে, তুমি ভয় পেও না, আমার লোকেরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরপর সে আগুন জ্বালানোর চেষ্টা করে যাতে ধোঁয়া দেখে তার লোকেরা এখানে চলে আসে। ঝাও বলে, এই নিয়ে আপনি আমাকে অনেকবার বাঁচালেন। সে বলে, সত্যি কথা বলতে এবার উল্টো আমার কারণেই তুমি বিপদে পড়েছ। ঝাও বলে, রং আমাকে কিছু বলতে এসেছিল, ওকে এটাই বলতে এসেছিল। ইয়ান বলে, ওরা তোমাদের এই সাপ্লাই ব্যবহার করে অস্ত্র চালান করতে চেয়েছিল। হঠাৎ সে বলে, তোমাকে এখন অন্যরকম লাগছে, তুমি আগের থেকে অনেক বদলে গেছো। আগের মতো কথাও বলো না, আগের মতো হাসোও না। এরপর ইয়ান তাকে ধরে ধরে হাঁটায়। ঝাও নিজের হাত সরিয়ে নেয়। ইয়ান বলে, শুনলাম তুমি নাকি শানসি যাচ্ছ। ঝাও বলে, এই কয়দিন আমি অনেক ভাবলাম আমার ভবিষ্যৎ কোথায়, আমার কি করা উচিত। সব কিছু ভেবে আমি সিদ্ধান্ত নিলাম আমি শানসি চলে যাব। ইয়ান বলে, তুমি কি ওই চিন্তা করছো? সে বলে, হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়ে করব না। বড়রা বলে বিয়ে আদান প্রদানের ব্যাপার। বিয়ে হয় এমন দুজনের মধ্যে যারা একজন আরেকজনের থেকে কোনো না কোনো সুফল পায়। তবে আমার মনে হয় না বিয়ে আমার জন্য কোনো সুফল বয়ে আনবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়ে করব না। ইয়ান বলে, তুমি যেটা বলছো সেটা একটা যুক্তি আছে, আমি এই বিষয়ে কখনো ভেবে দেখিনি। এদিকে এরা এদের দুজনকে খুঁজতে এসেছে। অন্যদিকে ওই লোকটাকেও এরা দেখতে পায় যে তাদেরকে মারতে এসেছিল। সে বলতে থাকে, এই লোকটা আমাদের মতো ভাগ্যবান ছিল না, তার পাথরের সঙ্গে ধাক্কা লাগায় সে বাঁচতে পারেনি। সে তার জামার ভেতর কিছু টাকা এবং একটা ছোট চিঠি পায়। ঝাও চিঠিটা দেখে তার মনে পড়ে শিয়ানের মাস্টার শাও তার মায়ের জন্য যে প্রেসক্রিপশন লিখে দিয়েছিল তার হাতের লেখা সেম ছিল। সেই কথা ইয়ানকে বলে। ইয়ান বলে, সে দেখতে কেমন? ঝাও তার বর্ণনা দেয় আর বলে যে তার কানে একটা আলাদা চামড়া রয়েছে। যেটা শুনে ইয়ান বলে, এই জন্যই তো আমি তাকে এত খুঁজেও পাইনি। তার নাম শাও নয়, তার নাম চিশান। সে আগে যে রাজকুমার বিদ্রোহ করেছিল তার লোক ছিল। ঝাও বলে, তাহলে সে যে শিয়ানের মাস্টার সেজে আছে, এতে তো শিয়ান এবং তার পুরো পরিবার বিপদে পড়ে যাবে। এরপর ইয়ান তার লোকেদেরকে অস্ত্র ধরা পড়েছে এই বিষয়টা লুকিয়ে রাখতে বলে এবং অন্যান্য বিষয় তদন্ত করতে বলে। ঝাও ইয়ানকে বলে, আমার মনে হয় শিয়ান জানে না তার মাস্টার আসলে খারাপ, কারণ জানলে সে তো তাকে লুকিয়ে রাখতো। সে তো আমার মায়ের চিকিৎসার জন্য তাকে আনতো না। শিয়ান বলে, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? ও জানতো না, ওর পরিবারও কি জানে না? আমিও বিশ্বাস করি মার্কিউসের পরিবার বিদ্রোহ করতে পারে না, কারণ যেই বছর রাজ্যে বিদ্রোহ হয়েছিল ওই বছর তারা কোনো কথা ছাড়াই মহারাজকে বাঁচিয়েছিল। কিন্তু এবার ওই লোক ধরা পড়লে মার্কিউসের পরিবারকে কেউই বাঁচাতে পারবে না। আমি জানি তুমি শিয়ানকে সাহায্য করতে চাও,
তবে এটা একটা বড় ব্যাপার। একটু ভুলেই তুমি আমি আমাদের পরিবার বিপদে পড়ে যাবে। এরপর ইয়ান তার লোকজন সহ বেরিয়ে যায়। পেছন থেকেই ঝাও আর চিংপু বেরিয়ে যায়। চিংপু বলে, আমরা এইভাবে মাস্টার শিয়ানকে সাহায্য করতে যাচ্ছি, ইয়ান মাস্টার আবার রাগ করবে না তো? এদিকে যুবরাজ শিয়ানকে ডেকেছে। সে বলতে থাকে, বাবা অসুস্থ হওয়ার পর থেকেই প্রাসাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মন্ত্রীরা বলাবলি করছে আমি খুব ছোট, রাজ্যের ভার সামলাতে পারবো না, আমি যেন সিংহাসন আমার কাকাকে দিয়ে দেই। শিয়ান বলে, যুবরাজ আপনি আমাকে অনেক ভরসা করছেন। যুবরাজ বলে, কারণ সবাই বলেছে তুমি আর তোমার পরিবার আমার প্রতি লয়াল, এমনকি মাস্টার ইয়ানও এই কথা বলেছে। শিয়ান এটা শুনে অনেক অবাক হয়ে যায় যে ইয়ান তাদেরকে ভালো বলেছে। যুবরাজ তখন তাকে এই প্যালেসের সিক্রেট দরজা এবং রাস্তার একটা ম্যাপ দেয় আর বলে, এখন আমার কাছে একমাত্র ভরসার মানুষ তুমি আছো। শিয়ান নিচে বসে বলে, যদি জীবন দিয়েও হয় আমি আপনাকে রক্ষা করব। এরপর যখন সে বসেছিল তখন তার কাছে একটি চিঠি আসে, যেখানে সে জানতে পারে ঝাও এসেছে। খুশি হয়ে সে তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে আসে। সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, তবে এরপর আবার নিজের ফিলিংস লুকিয়ে ফেলে। ঝাও বলে, আমার তোমার সঙ্গে কথা আছে, তোমার মাস্টারের ব্যাপারে। সব কিছু শোনার পর শিয়ান রেগে যায়। সে বলে, একটা হাতের লেখা দেখে তুমি ডিসাইড করে নিলে আমার মাস্টার বিদ্রোহীদের সঙ্গে জড়িয়ে আছে। সে তার আর একটা কথাও না শুনে বাইরে চলে আসে। চিংপু বলে, আমরা এত রিস্ক নিয়ে ওনার কাছে আসলাম আর উনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলো। ঝাও বলে, ওর মাস্টার আর ও বাবা ছেলের মতো এতগুলো বছর একসাথে থেকেছে, তাই এটা স্বাভাবিক। তবে মনে মনে ও ঠিকই জানে আমি ওকে মিথ্যা বলবো না। এদিকে ইয়ান তার মাস্টারকে সব কথা বলে যে চিশান শিয়ানের মাস্টার হয়ে তাদের বাড়িতে লুকিয়ে আছে। তার মাস্টার এটা শুনে খুশি হয়ে যায়। সে বলে, তাহলে আমরা একসাথে মহারাজের শত্রু, এমনকি মার্কিউসের পরিবারকেও শেষ করে দিতে পারবো। এটা শুনে ইয়ান অনেক অবাক হয়ে যায়। তখন তার মাস্টার বলে, তুমি কি মার্কিউসের পরিবারকে বাঁচাতে চাও? সে বলে, না। তার মাস্টার বলে, তুমি অনেক বুদ্ধিমান, তবে তুমি অনেক সহজ সরল। মার্কিউসের নিজস্ব অনেক আর্মি রয়েছে, তাদেরকে যদি আমরা আটকাতে পারি তাহলে তার এত দাপট থাকবে না। এরপর ইয়ান বাইরে আসলে তার সেবক বলে, আমরা যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমরা চলে আসার সাথে সাথেই ঝাও ম্যাডাম রাজধানীতে এসেছে এবং সে সরাসরি শিয়ানের সঙ্গে দেখা করেছে। অন্যদিকে ঝাও বাড়িতে ফিরে এসেছে। তখন লান তার কাছে আসে। সে বলে, আপু আমি পুরো বাড়ি সামলে নিয়েছি। এভাবেই সে অনেক কিছু বলতে থাকে। ঝাও বলে, তুমি আসলে কি চাও? তখন সে বলে, আপু তুমি বাবার কাছ থেকে একটা লিখিত নিয়েছো যে তোমার আর রঙের বিয়ের ব্যাপারে বাবা কিছু করতে পারবে না, তাহলে তুমি আমারটাও নাও। ঝাও সরাসরি না করে দেয়। সে বলে, আমি তোমাকে সাহায্য কেন করব? তোমাকে সাহায্য করার আমার কোনো প্রয়োজন নেই। লান আর কিছু বলতে পারে না, সে ঘর থেকে চলে যায়। এরপর শিয়ান তার মাস্টারের সঙ্গে কথা বলতে আসে। তখন সে শুনতে পায় তার মাস্টার আর তার বাবা একসঙ্গে কথা বলছে। শিয়ান আড়াল থেকে তাদের কথা শুনতে চাইলে তারা তাকে দেখে ফেলে। তার বাবা তখন তাকে ভেতরে ডাকে আর বলে, তুমি বড় হয়ে গেছো, তাই এখন আর তোমাকে লুকিয়ে থাকতে হবে না। এরপর শিয়ান বলে, রাজকুমার লিয়ান বিদ্রোহ করছে। সে বলে, বাবা এটা আপনি কি করে জানলেন? তার বাবা বলে, কারণ আমি মাস্টার শাওকে সেখানে গুপ্তচর হিসেবে পাঠিয়েছিলাম। এরপর শিয়ান তার মাস্টারের সঙ্গে কথা বলতে আসে। শিয়ান বলে, আপনি গুপ্তচর হিসেবে ছিলেন, এই কথাটা আপনি আমাকে বলেননি কেন? তার মাস্টার বলে, আমি তোমার কাছে লুকাইনি, আমার শুধু মনে হচ্ছে তুমি অনেক ছোট, এত কিছু তুমি বুঝবে না। তবে হঠাৎ করে আজ তুমি আমাকে কি বলতে এসেছো? শিয়ান বলে, ঝাও এসেছে, আমি বুঝতে পারছি না আমি তাকে কি উপহার দেব। আপনার কি মনে আছে ছোটবেলায় আপনি আমাকে একটা খেলনা উপহার দিয়েছিলেন? তখন সে ওই সিনগুলো মনে করে। পরে বলে, আমি ঝাওর জন্য একটা গিফট নিতে যাই। এরপর শিয়ান ঝাওর সঙ্গে দেখা করতে আসে। পরে তারা একসঙ্গে ইয়ানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিল। শিয়ান বলে, উনি গুপ্তচর হিসেবে যা যা জেনেছে সব কিছুই বাবাকে বলে দিয়েছে। আমি বুঝতে পারছি না সে কি আসলে আমাদের ক্ষতি চাইছে না ভালো চাইছে। ইয়ান বলে, মার্কিউস আগেও একবার বিদ্রোহের হাত থেকে মহারাজকে বাঁচিয়েছে, তাই সে এবারও মহারাজকে এবং সিংহাসনকে বাঁচাতে চাইবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই বিষয়টা যে বিদ্রোহ করতে চাইছে সেও জানে, তাই তারা তাকে অন্যভাবে ব্যবহার করতে চাইছে। এখন যদি মার্কিউস মহারাজকে বাঁচাতে যায় তখন বিদ্রোহীরা বলবে সে তাদের সঙ্গে রয়েছে, কারণ যেহেতু তাদের সকল প্ল্যান চিশান আগেই সকলকে বলে দিয়েছে। তবে যদি মার্কিউস সিংহাসন বাঁচাতে না যায় তাহলে তো তাকে বিদ্রোহী হিসেবেই ধরে নেওয়া হবে। তাই এখন দুই দিক থেকেই তোমাদের বিপদ। ঝাও বলে, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? ইয়ান বলে, একটা আছে, তবে খুবই ডেঞ্জারাস। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে সেটা জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।